নমস্কার, আমি শুভাশিস সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা কলকাতা শহরে এবং শহরের লাগোয়া বিভিন্ন জায়গায় একটা বিপ্লব হচ্ছে বলা যায়, এবং সেই একই দাবি মানুষের, জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস। আজকে আপনারা জানেন ডার্বি লিগের খেলা ছিল সল্টলেক স্টেডিয়ামে। সেই ডার্বি লিগের খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল এইরকম একটি আশঙ্কা থেকে যে হয়তো একটা বড় জমায়েত হবে, সেখানে খেলার থেকে বিক্ষোভটা হবে বেশি। তো সেই কারণে আশঙ্কা করেই পুলিশের তরফ থেকে ডার্বি ম্যাচে পুলিশ দেওয়া যাবে না বলে ম্যাচটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেখা গেল পরিণাম বিপরীত হলো। দুই দলের সমর্থক, ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক এবং মোহামেডানেরও কিছু সমর্থক, তারা জড়ো হয়ে তারা ব্যাপক বিক্ষোভ আন্দোলন করলেন, বিক্ষোভ দেখালেন। যে বিক্ষোভ কন্ট্রোল করতে পারল না কলকাতা পুলিশ। এই বিক্ষোভ গত 14ই আগস্ট আমরা দেখেছি। রাত দখল কর্মসূচির মধ্যে দিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে, দলে দলে মহিলা। এই বিক্ষোভ বেশ কিছুদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্যে হয়েছে। এখন প্রশ্ন হলো, একটি ধর্ষণের ঘটনা, এমন নয় যে পশ্চিমবাংলায় এই প্রথম কোনো ধর্ষণ হলো। অবশ্যই এই ধর্ষণটা মর্মান্তিক, কারণ একজন ডাক্তার, পেশায় চিকিৎসক, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে খুন পর্যন্ত করা হয়েছে। এর থেকে ঘৃণ্য চক্রান্ত, এর থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। এবং সেই কারণেই মানুষ আজকে এতটাই আবেগতাড়িত, এতটাই ইমোশনাল হয়ে পড়েছেন যে তারা জাস্টিস চাই, জাস্টিস চাই বলে আকাশ বাতাল কাঁপিয়ে তুলছেন। কিন্তু তাদের কাছে এই প্রশ্নটা করার মতো কেউ নেই যে জাস্টিসটা বলতে আপনারা কার কাছে জাস্টিস চাইছেন। কারণ এই মুহূর্তে এই ঘটনার তদন্তভার পড়েছে যে সংস্থা রাতে, সেই সংস্থা হচ্ছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। তারা তদন্ত করছে, তাদের হাতে গ্রেপ্তার হওয়া একজনকে তুলে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন এর সাথে সংযুক্ত থাকতে পারে এমন বেশ কিছু মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এখন এটা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সময়টুকুর মধ্যে তারা তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাচ্ছে। এমন নয় যে তারা হাত গুটিয়ে বসে রয়েছে। এবার যতক্ষণ না সিবিআই তার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দিচ্ছে, চার্জশিট দেওয়ার পর যতক্ষণ না ট্রায়াল শুরু হচ্ছে, শুনানি শুরু হচ্ছে, ততক্ষণ আদালত জাস্টিস দিতে পারে না। জাস্টিস দেওয়ার ক্ষমতা, রায় দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের হাতে। কিন্তু এখানে সাধারণ মানুষ তারা ইমিডিয়েট জাস্টিস চাইছেন। ইমিডিয়েট কে দেবে সেই ইমিডিয়েট জাস্টিস? কার কাছে তারা চাইছেন? বলা ভালো, তারা মুখে হয়তো বলছেন না, কিন্তু তারা মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট করে বলছেন, যেন মুখ্যমন্ত্রী নিজে গিয়ে রেপটা করেছেন, মেয়েটিকে খুন করেছেন, তাই মুখ্যমন্ত্রীকে এর বিচার জবাব দিতে হবে। ঠিক আছে, তিনি মন্ত্রী, তার সচিব আছে, তার সহসচিব আছে, তার অনেক নিচে একটা হসপিটালের সুপার আছে, যে সুপারকে অলরেডি
তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সুপারকে সিবিআই সামনে হাজির হতে হয়েছে, তাকে টানা জেরা করছে সিবিআই। সেখানে কোনো বাধা নেই, সেখানে কোনো বক্তব্য নেই। সিবিআই তাকে 13 ঘন্টা পর্যন্ত জেরা করেছে, শেষ দিন পর্যন্ত চলছে তদন্ত প্রক্রিয়া, দ্রুত চলছে। তা সত্ত্বেও জাস্টিস চাই বলে কলকাতা শহর, সারা রাজ্য, সারা দেশ আজকে উত্তাল করে তোলার চেষ্টা হচ্ছে। কেন? কেন? তার একটাই কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। তিনি যদি এটা করেন, যারা জাস্টিস চাই বলে রাস্তাঘাট, আকাশ বাতাস মানে গগনভেদী চিৎকারে মাতিয়ে তুলছেন, হয়তো তারা তাতে সন্তুষ্ট হবে। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একমাত্র একজন মুখ্যমন্ত্রী, যিনি একটা ঘটনা ঘটে যাওয়ার পর নিজে রাস্তায় নেমে মিছিল করে যারা দোষী তাদের শাস্তি দাবি করেন, পাশাপাশি তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দাবি করেন। মণিপুরে 2 জন মহিলাকে উলঙ্গ করে রাস্তায় প্যারেড করানো হয়েছিল, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার জন্য এতটুকু দুঃখ প্রকাশ করেননি। সেই রাজ্যে দেশের প্রধানমন্ত্রী একবারের জন্য যাননি। 5000 মানুষ তারা এখনো শিবিরে পড়ে রয়েছেন, শরণার্থী শিবিরে পড়ে রয়েছেন। ছেড়ে দিন মণিপুর, উত্তরপ্রদেশে হাথরাসে, উন্নাওতে কিভাবে নারী ধর্ষণ হয়েছে, এবং শুধু যাকে ধর্ষণ করেছে তার নয়, তার পরিবারের লোক যাতে কোর্টে গিয়ে উইটনেস না দিতে পারে তার জন্য তাদেরকে পর্যন্ত খতম করে দেওয়া হয়েছে। আজকে যারা যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ পরিচয় দিয়ে ইস্টার্ন বাইপাস অবরোধ করে জাস্টিস বলছেন, তারা সেদিন ঘুমিয়েছিলেন যেদিন কুস্তিগিররা, আমাদের দেশের সোনাজয়ী কুস্তিগিররা দিল্লিতে রাজপথে শুয়ে প্রতিবাদ করেছিল যে তাদের ওপর নারী নির্যাতন করেছেন যে কুস্তি ফেডারেশনের যিনি সভাপতি ব্রিজভূষণ সিং শর্মা, যাকে শত কথা বলার পরেও, অভিযোগ জানানোর পরেও তাকে পদ থেকে সরানো যায়নি, তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করানো যায়নি। আজকে সেই সমস্ত মানুষ যারা রাস্তায় নেমে জাস্টিস বলে চিৎকার করছেন, সেই দিন তারা ঘুমিয়েছিলেন। ভালো কথা, দেরিতে হলেও বোধোদয় হয়েছে। আমরা সম্মান করি যে কোনো প্রতিবাদকে, দেরিতে হলেও বোধোদয় হয়েছে। কিন্তু এই বোধোদয়ের জন্য আমাদের প্রশ্ন যে আপনারা জাস্টিস বলতে কার কাছে জাস্টিসটা চাইছেন, এটা একটু খোলসা করে বলে দিন, পরিষ্কার করে বলুন না মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই জাস্টিস হয়ে যাবে। এইটা কেন বলে পরবর্তী সময় কোর্ট যদি যারা ধরা পড়েছে তাদেরকে যদি বেকসুর খালাস করে দেয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এটা বলছেন না কেন? ভাবের ঘরে চুরি করা কেন? বলুন না যে আমরা চাই মুখ্যমন্ত্রী শুধু পদত্যাগ করুন। তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে যদি আপনাদের মেয়েটির প্রতি সুবিচার করা হয়ে যায়, তার পরিবারের প্রতি সুবিচার করা হয়ে যায়, আমি অন্তত মনে করি তাহলে মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। তারপরে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা ধরা পড়েছেন তারা যদি বেকসুর খালাস হয়ে যান, নাচতে নাচতে বাড়ি চলে যান, তাতেও আমাদের কোনো আপত্তি থাকবে না। আসলে মজাটা কোথায় জানেন? মজাটা হচ্ছে এই জায়গায়, এর পূর্বতন যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল তারা বিক্ষোভ করলে বিক্ষোভকারীদের ওপর লাঠি চালাতো, কাঁদনে গ্যাস ছুটতো, আর তাতেও যদি কাজ না হতো গুলি চালাতো, ও 2-4টাকে গুলি করে মেরেই দিত। আমরা তো দেখেছি 1993 সালে কিভাবে 14 জন যুব কংগ্রেস কর্মীকে কুকুরের মতো গুলি করে হত্যা করেছে।
তারপরেও তারা 93 সালের পরেও তারা 2011 সাল পর্যন্ত কিন্তু ক্ষমতায় ছিল। কেন ক্ষমতায় ছিল? মানুষ তাদের ভয় পেত, মানুষ তাদের ভয় পেত। তারা ছোট অঙ্গারিয়া করেছিল, তারা নানুর করে দিয়েছিল, তারা নন্দীগ্রাম করে দিয়েছিল, একের পর এক গণহত্যা করে দিয়েছিল। মানুষ ভয়ে চুপ করে থাকতো, কথা বলতে পারতো না। আর নির্বাচনগুলো সামনে এলে মানুষ, সেই ভয়ার্ত মানুষ, তারা সুরসুর করে গিয়ে তাদেরই ডাব্বা ভর্তি করে দিয়ে আসতো। ফলে তারা নির্বিঘ্নে বছরের পর বছর নির্বাচনে জিতে গেছে। আর মমতা ব্যানার্জির সরকার কি করেছে? বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়া তো দূরের কথা, লজেন্স দিয়েছে, লজেন্স। এক একটা পুজো কমিটিকে 50,000, এবারে বাড়িয়ে 15,000, মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা দাও, মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী করে দাও। আরে এসবের তো কোনো দরকার ছিল না। 34 বছর সিপিএম পার্টি এসব না করেই 34টা বছর ক্ষমতায় থেকে গেছে। কি করে থেকেছে? বলতো উন্নয়ন করলে বিপ্লব হবে কি করে? আমরা উন্নয়নবাদী নই, উন্নয়ন করলে বিপ্লব আসবে না। আমাদের মানুষকে বিপ্লবের পথে নিয়ে যেতে হবে। আর কেউ প্রতিবাদ করলে তাকে মেরে বলতো এটা হচ্ছে প্রতিবিপ্লবী। প্রতিবিপ্লবীদের বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। এই তো ছিল নীতি। আর মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি, তিনি পুলিশকে বলেন আপনি মার খান কিন্তু মানুষের উপর গুলি চালাবেন না। তাই আজকে সম্মিলিতভাবে মানুষ রাস্তায় নামার সাহস দেখাতে পারছে, প্রতিবাদ করার সাহস দেখাতে পারছে। তারা প্রতিবাদ করে সুস্থ শরীরে বাড়ি ফিরে যেতে পারছে, গিয়ে রাত্রে ঘুমোতে পারছে। এটা 34 বছরের সিপিএম এর জামানায় কেউ করলে সে প্রতিবাদ করে আর বাড়ি ফিরে আসতো না, বা বাড়িতে এসে দেখতো যে তার যা কিছু ছিল সব জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আমরা সেই সমস্ত ঘটনা চাক্ষুষ করেছি দিনের পর দিন। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত প্রজন্ম, যে নবপ্রজন্ম 12 বছর 13 বছর মমতা ব্যানার্জির রাজত্ব দেখেছে, দেখে জাস্টিস চাইছেন, তারা 34 বছর সিপিএম এর রাজত্বটা দেখেননি, তাহলে আজকে দাঁড়িয়ে জাস্টিস চাইতেন না। কারণ সেই জাস্টিস, সেইখানে সেই রাজত্বকালের জাস্টিস যে কি জাস্টিস ছিল সেটা বোঝার ক্ষমতা আপনাদের নেই। আপনাদের বাবা ঠাকুরদা যদি থাকেন বেঁচে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, যদি তারা একটু রাজনৈতিক সংসর্গের মধ্যে থাকে। তো স্বাভাবিকভাবেই আমার একটা বক্তব্য, যেটার জন্য আজকে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে দেখুন, মানুষের ওপর তো কিছু নেই। সেটা মানুষ ভুল করে সেই দাবি করুক, কি সঠিকভাবে সেই দাবি করুক, সে তো সময়ের দাবি, সময় বলবে যে এই সন্ধিক্ষণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না বেঠিক সিদ্ধান্ত নিচ্ছে। মানুষ 2014-তে একটা সিদ্ধান্ত নিয়েছিল বলেই তো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছে। মানুষই আবার সিদ্ধান্ত নিয়েছে বলেই 2019-এ বিজেপি সরকার 303টি আসন নিয়ে জিতে ক্ষমতায় আসতে পেরেছিলেন। আবার সেই মানুষই সিদ্ধান্ত নিয়েছেন বলে এবারের নির্বাচনে বিজেপি সরকার 240টি, তার মানে তারা পুরো মেজরিটি পায়নি। সুতরাং মানুষ যেখানে শেষ কথা বলে, সেখানে আমার মনে হয় আজকে যে বিক্ষোভ, যে উত্তাল বিক্ষোভ লক্ষ্য করছি, এবং এটা আমি শুধু সিপিএম, বিজেপি, কংগ্রেস এদের ঘাড়ে চাপিয়ে দিতে রাজি নই। যারা এসব বলছেন তারা একদম মানে কি বল, মিথ্যার বেশাতি করছে। প্রচুর সাধারণ মানুষ ইনভলভ হয়ে গেছে, প্রচুর সাধারণ মানুষ আজকের এই সোচ্চার বিক্ষোভের মধ্যে ইনভলভ হয়ে গেছে, খুব আবেগতাড়িত হয়ে তারা ইনভলভ হয়ে গেছে।
কিন্তু তারা ভুল করছেন কি ঠিক করছেন সেটা বলার সময় তখনই আসবে যখন তারা তাদের সময়টা বুঝতে পারবেন। আমার মনে হয় এই মুহূর্তে মানুষের যা চাহিদা সেই দিকে নজর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এবার পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করুন। বাংলার মানুষ আপনাকে এত সহজে ভুলে যাবে না, ইতিহাস ভুলে যাবে না। বাংলার লড়াই সংগ্রামের ইতিহাস যতদিন থাকবে ততদিন আপনার নাম থাকবে। সিপিএম এর 34 বছরের রাজত্বকাল যখনই মানুষ পড়বে তখনই আপনার নাম মানুষ জানতে পারবে। সুতরাং আপনি হারিয়ে যাওয়ার লোক নন, আপনি হারিয়ে যাবেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যারা আপনার একান্ত অনুরাগী, আমরা যারা রাজনীতির বাইরে আপনাকে দেখেছি, একজন মানবাধিকার কর্মী হিসেবে দেখেছি, একটা মানবিক মুখ হিসেবে আপনাকে দেখেছি, সেই জায়গা থেকে বলছি এবার আপনি সসম্মানে বুক চিতিয়ে বীরের মতো পদত্যাগ করুন। কারণ আজকের সমাজে দাঁড়িয়ে যারা ভুল কি ঠিক, কোনটা বেঠিক তার মাপকাঠি নির্ধারণ করতে পারে না, সেই সমাজের রক্ষক হওয়ার বা সেই সমাজের অভিভাবক হওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করবেন না। ছেড়ে দিন মানুষের হাতে, তারা যাকে মনে করবে তাকে ক্ষমতায় নিয়ে আসুক। পশ্চিম বাংলার মানুষ আগামী দিনে আরো একটা রাজত্ব দেখুক। সেই রাজত্বটা যদি রক্তগঙ্গার রাজত্ব হয় তাহলে সেটাই মেনে নিতে হবে। আপনি না চাইতে অনেক কিছু দিয়েছে, তাই পাবলিক না চাওয়ার না পাওয়ার যন্ত্রণাটা আজকে অনুভব করতে পারিনি। 34 বছর আমরা যারা সিপিএম এর রাজত্বে এক্সপ্লয়েটেড হয়েছি, পড়াশোনা শিখেও একটা সরকারি চাকরি পর্যন্ত জোগাড় করতে পারিনি, চাকরি তো দূর, একটা ব্যাংক লোন পর্যন্ত কোনোদিন জোগাড় করতে পারিনি। সেই আমরা দিনের পর দিন আমাদের বসন্তগুলো নষ্ট হয়ে গেছে। আমরা বুঝেছিলাম 34 বছর একটা পার্টি, একটা ক্যাডার ভিত্তিক পার্টি ক্ষমতায় থাকলে মানুষের যন্ত্রণা কষ্ট কতটা বৃদ্ধি পায়। আর আপনি ক্ষমতায় এসে আপনি সিপিএম দেখেননি, আপনি তৃণমূল দেখেননি, আপনি লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দিয়েছেন, সেই টাকায় সবাই মচ্ছব করছে, আর আপনার বিরুদ্ধে রাস্তায় নেবে জাস্টিস চাইছে, আপনার পদত্যাগ চাইছে, বলছে বাঙাল ঘটি বিদায় নাও হাওয়াই চটি। এক হলো বাঙাল ঘটি, বিদায় নাও হাওয়াই চটি। আপনি মোহনবাগান ক্লাবে ফান্ডিং করেননি, ইস্ট বেঙ্গল ক্লাবকে টাকা দেননি, পশ্চিমবাংলার ফুটবলের উন্নয়নের জন্য আপনি পয়সা খরচা করেননি। আজকে সেই সমস্ত ফুটবল দল কি খেলা খেলে ভগবান জানে। এখন তো বাঙালির সংখ্যা কমে গেছে ফুটবলে, সব অবাঙালি বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসতে হয়, রিজেক্টেড মালদের নিয়ে আসতে হয়, যার জন্য আমাদের মতো লোক যারা একসময় মোহনবাগান প্রেমী ছিলাম, পাগল ছিলাম, যে কোনো মোহনবাগানের খেলায় শ্যামবাজার থেকে হেঁটে হেঁটে মোহনবাগান ইডেন গার্ডেনে যেতাম খেলা দেখতে। পকেটে পয়সা থাকতো না বলে ইডেন গার্ডেনে খেলা দেখতে যেতাম হেঁটে হেঁটে। 60 পয়সার টিকিটে মোহনবাগান গ্যালারিতে জায়গা না পেলে মোহনবাগান গ্যালারিতে বসে খেলা দেখতাম। সেই মোহনবাগান প্রেমী মানুষ হিসেবে আমরা আজকে মোহনবাগানের পথ মারাই না কেন? এখন খেলা হয় কোথায়? মোহনবাগান গ্রাউন্ডের আশেপাশে দেখবেন সন্ধ্যাবেলা অজস্র কন্ডেম খুঁজে পাবেন। খেলা হয় কোথায়? তারা আজকে জাস্টিস চাইছে, রাস্তায় নেমে পড়েছে। আরে তোরা ফুটবলে কি জাস্টিস দিতে পেরেছিস আগে সেইটা বিচার বিশ্লেষণ করে মানুষের কাছে আন। এখনো পর্যন্ত ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বে যাওয়ার মতো দক্ষতা তৈরি হয়নি। মূল পর্ব তো ছেড়েই দিই, বাছাই পর্বে যাওয়ার মতো যাদের দক্ষতা তৈরি হয়নি
তারা বড় বড় কথা বলে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। ক্রিকেটটা ওই সুভাষ চক্রবর্তী ভালো বলেছিলেন যে 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 খেলাটা মাত্র 7 থেকে 8টা দেশ খেলে, সেই খেলাটা নিয়ে গর্ব করার মধ্যে কিছু নেই, কোনো পৌরসত্ব নেই। পৃথিবীতে মাত্র 7 থেকে 8টা দেশ ক্রিকেট খেলে, সেই খেলা নিয়ে আমাদের গর্ব করার মতো কিছু নেই। লজ্জা করে যে আজকে ঐতিহাসিক দুটো ক্লাব, আচ্ছা ইস্ট বেঙ্গল কেন নাম থাকবে বলুন তো? আমি একটা প্রশ্ন করি, আপনারা জাস্টিস তো পরে নেবেন। ইস্ট বেঙ্গল নাম থাকবে কেন? আপনারা পশ্চিমবাংলায় বসে ইস্ট বেঙ্গল নামে একটা ক্লাব চালান কি করে? কোন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলে আমরা তো এবার এই জাস্টিস চাইবো যে ইস্ট বেঙ্গলের আগে ইস্টটা বাদ দিতে হবে। ইস্ট বেঙ্গল বলে কোনো সারবস্তু নেই, শুধু বেঙ্গল থাকবে, ইস্ট বলে কিছু থাকবে না। আর ইস্ট বেঙ্গল যদি করতে হয় বাংলাদেশে চলে যান। ইস্ট বেঙ্গল বলে যদি ক্লাব চালাতে হয় তাহলে বাংলাদেশে গিয়ে ক্লাব করুন। পশ্চিমবাংলা ইস্ট বেঙ্গল থাকবে কেন? পশ্চিমবাংলায় যখন এসেছেন তখন ওয়েস্ট বেঙ্গল ক্লাব করুন। সমস্ত কিছুর একটা লিমিটেশন আছে, সীমা আছে। একটা ধর্ষণ আর তাকে কেন্দ্র করে একটা চরম নৈরাজ্য তৈরি করার চেষ্টা চলছে, চরম নৈরাজ্য। আরে জাস্টিস চাইছেন তো কলকাতা হাইকোর্টে যান, কলকাতা হাইকোর্টের সামনে গিয়ে বলুন, প্রধান বিচারপতিকে বলুন যে 15 দিনের মধ্যে ট্রায়াল শেষ করুন, 15 দিনের মধ্যে ট্রায়াল শেষ করে আপনি রায় ঘোষণা করে দিন, তার মৃত্যুদণ্ড দিয়ে দিন, যে কজন আছে সবাইকে শুলে চড়িয়ে দিন, যদি মুখ্যমন্ত্রী থাকে মুখ্যমন্ত্রীর নামেও করে দিন। এখানে কেন? ইএম বাইপাসে দাঁড়িয়ে কেন? খান্নার মোড়ে দাঁড়িয়ে কেন? শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে কেন? আমরা যারা এই ধরনের জায়গায় দাঁড়িয়ে জাস্টিস চাই না, আমরা যারা কোর্টে দাঁড়িয়ে জাস্টিস চাই, তারা কেন ভুগবো? তারা কেন ঘরে যেতে পারবো না? রাস্তায় আটকে পড়বো কেন? পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিয়ে বাড়িতে নিয়ে যাবে না? ব্যর্থ পুলিশ। আর জ্যোতি বসুর পুলিশ থাকলে গুলি করে মেরে দিত 2-4টেকে। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ তাহলে গুলি করে মেরে দিত 2-4টেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি পারবেন না, আপনি মানবিক মুখ, আপনি মায়ের দরদ দিয়ে প্রশাসন চালান, প্রশাসন ওভাবে চলে না। প্রশাসনকে কোথাও কোথাও চোখ রাঙাতে হয়, কঠোর হতে হয়, কঠোর থেকে কঠোরতর হতে হয়। বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছে, কারণ বাংলাদেশে শেখ হাসিনা মানুষকে ভোট দিতে দিত না, কিন্তু পশ্চিম বাংলায় মানুষ ভোট দিয়েছেন। ভোটে আপনি মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। কেউ বলতে পারে যে ভয়ে ভোট দিয়েছেন, তাতে কিছু যায় আসে না। আপনি ভোটে জিতেছেন, তার ছাড়পত্রটা দিয়েছে দিল্লি, তার ছাড়পত্র দিয়েছে নরেন্দ্র মোদীর সরকারের দ্বারা নিয়োজিত ইলেকশন কমিশন। আপনার দ্বারা নিয়োজিত ইলেকশন কমিশন আপনাকে ছাড়পত্র দেয়নি। সুতরাং আপনার ছাড়পত্র যা দিয়েছে ইলেকশন কমিশন দিয়েছে। যদি অন্যায় করে থাকে তো ইলেকশন কমিশনের দরজায় গিয়ে জাস্টিস চান না। সমস্ত রাস্তাঘাট যখন তখন অবরোধ করে জাস্টিস চাই, জাস্টিস চাই। এটা অদ্ভুত হুজুগ তৈরি হয়ে গেছে। বাঙালির এই সংস্কৃতি, বাঙালির তো রাজনৈতিক সংস্কৃতি ছিল আলাদা। যে রাজনৈতিক সংস্কৃতি একসময় শিখিয়েছিল বন্দুকের নল ক্ষমতার উৎস, আজকে কি সেইটা ফিরিয়ে আনতে চাইছেন? নাকি ওই রাজনীতির সংস্কৃতিটা আনতে চাইছেন যে তরোয়াল হাতে নাও, জিহাদিদের তাড়া করো? কি করতে চাইছেন আপনারা? বাংলায় দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেবো? মমতা ব্যানার্জি থাকলে দাঙ্গা বাঁধানো যাবে না।
মমতা ব্যানার্জি থাকলে হিন্দু মুসলমানের দাঙ্গা করানো যাবে না, তাই মমতা ব্যানার্জিকে সরিয়ে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একজন অনুরাগী হিসেবে, কারণ আপনাকে আমরা বহুদিন ধরে চিনি, বহুদিন ধরে দেখছি, 1982 সাল থেকে আপনাকে দেখছি, আপনাকে 82 সাল থেকে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা আপনার কাছে চারানা পয়সা কোনোদিন উপকারে নিতে যাইনি। রাজনীতি করেছি ততদিন যতদিন না পার্টি ক্ষমতায় এসেছে। যেদিন পার্টি ক্ষমতায় এসেছে সেদিন থেকে রাজনীতি থেকে দূরে সরে গেছি। 2011 সালের পর আপনার পার্টির কোনো রাজনৈতিক নেতার দরজায় পা দিইনি, কিন্তু একটা জিনিস আমরা আপনাকে শ্রদ্ধা করতাম, শ্রদ্ধা করি আজও, আপনার রাজনৈতিক ইতিহাসটা যখন পড়ি, আপনার প্রতিবাদ প্রতিরোধের ইতিহাসটা যখন পড়ি, আর সেখানে দাঁড়িয়ে আপনি একটা মানবিক সরকার আজকে 12 বছর 13 বছর ধরে চালিয়েছেন, সেটাও আমরা দেখেছি, যেখানে কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন, কোনো এর জমায়েতের ওপর আপনার পুলিশ একটা গুলি পর্যন্ত চালায়নি, একটা গণহত্যার রেকর্ড নেই, কারোর 1 ইঞ্চি জমি জোর করে আপনার প্রশাসন কেড়ে নেয়নি। আজকে সেই আপনাকে বলছে এখনো বাঙাল ঘটি বিদায় নিক হাওয়াই চটি, একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে স্লোগান তোলা হচ্ছে। আর আপনার ঘরের লোক, দায়িত্বহীন ভাবে বলছি, আপনার ঘরের লোক এই মোহনবাগান ক্লাবের কর্মকর্তা হয়ে বসে রয়েছে, এই ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা হয়ে বসে রয়েছে। আমার সন্দেহ জাগে যে আপনার পরিবারের মানুষ আপনাকে মেলাইন করছে না তো, ব্ল্যাকমেলিং করছে না তো? এই কথাগুলো বলার মতো ঔদ্ধত্য, এই কথাগুলো বলার মতো সাহস এই কারণেই আছি, কারণ 12 বছর 13 বছর আপনার রাজত্বকালে আমরা কোনোদিন আপনার দলের কাছে বা দলের নেতাদের কাছে চারানা পয়সা সাহায্য চাইতে যাইনি। আমরা যখন যেটা লিখেছি, যখন যেটা বলেছি, সেটা সম্পূর্ণ রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের সম্প্রীতি, ঐক্য, এই মূল্যবোধ নিয়ে আমরা আমাদের কাজ করেছি। আমাদের অনেক লেখা পড়ে মানুষ বলেছে তুমি চটি চাটা হয়ে গেছো, অনেক মানুষ বলেছে তুমি তৃণমূলপন্থী হয়ে গেছো, তাতে কিচ্ছু গায়ে মাখিনি। কেন মাখিনি? আমি যা লিখি, আমি যা বলি, সেটা তৃণমূলের পক্ষে গেলে আমার কিছু করার নেই, কারণ আমাদের রাজ্যটা এমন একটা শক্তির হাতে ছেড়ে দিতে পারি না যে শক্তি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে, যে শক্তি রাজাবাজারটাকে পাকিস্তান বলবে, যে শক্তি বেলগেছিয়াটাকে পাকিস্তান বলবে, পার্ক স্ট্রিটটাকে আফগানিস্তান বলবে, আমরা সেই শক্তির হাতে তুলে দিতে পারি না দেশটাকে, রাজ্যটাকে। আজকে জাস্টিস চাইছেন, জাস্টিসের নামে ছ্যাবলাও হচ্ছে, যান না চিফ জাস্টিসের কাছে গিয়ে বলুন। আমার তো জানা আছে, আমার নিজের জীবনের একটা ঘটনায় 1 বছর হয়ে গেল, একটি রেপ কেসের মহিলা 1 বছর পার হয়ে গেলে এখনো পর্যন্ত কোর্ট তাকে রায় শোনাতে পারলো না। কেন পারলো না? এর জন্য দায়ী কে? বাধা দিয়েছিল? পুলিশকে বললে পুলিশ বলে আমরা তো কবে চার্জশিট দিয়ে দিয়েছি, ট্রায়াল চলছে, কোর্ট যাবে দেবে, আমরা কি করবো? এটা কোর্টের ব্যাপার। বাজার গরম করে দিচ্ছেন, জাস্টিস চাই, জাস্টিস চাই, জাস্টিস চাই। একটা সরকার ক্ষমতায় আছে, দেখতে হবে সে তারপরে কি কি ব্যবস্থা নিয়েছে। কালকে রাতের সাথী বলে একটা প্রজেক্ট অ্যানাউন্স করেছে, যেখানে মহিলাদের সেফটি সিকিউরিটির জন্য আরো বড় মাপের নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা চলছে। আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা আপনাদের পায়ে কুড়ুল মারছেন। বহু আইটি সেক্টর এরপরে মহিলাদের চাকরি দেবে না, বলবে রাত্রিবেলা আপনাদের ডিউটি দেওয়া যাবে না, আপনাদের নিরাপত্তার অভাব ঘটবে, তাই আপনাদের আর চাকরিতে আসতে হবে না, দিনের বেলা যদি জায়গা থাকে চাকরি পাবেন, না হলে পাবেন না। ভেবে দেখেছেন একবার? এগুলো একবার ভেবে দেখেছেন? আপনাদের ডাকবে না এবারে? যাদের নাইটে কাজ না করালে হবে না, তারা তো মহিলাদের আর নিযুক্ত করবে না কোম্পানিতে। কেন করবে?
আপনাকে নিযুক্ত করে আপনার সাথে দুটো সিকিউরিটি গার্ড রাখবে, দুটো বাউন্সার রাখবে, তাদের মাইনে দেওয়ার জন্য? আজকে যে জিনিস তৈরি করছেন, এর দায়, এর পরিণাম, তার সমস্ত কিছু যারা করছেন তাদেরই নিতে হবে। যে মুখগুলো আজকে দেখা যাচ্ছে, আমরা যদি থেকে যাই, যদি মরে না যাই, আমরা আবার সেদিন প্রশ্ন তুলব। তবে এইভাবে নয়, মাঠে ঘাটে রাটে ঘুটে ঘুটে জাস্টিস চাই জাস্টিস চাই এসব নয়। এটা জাস্টিসের নামে অসভ্যতামি হচ্ছে। বারবার বলছি, জাস্টিস চান তো যান, কোর্টে যান। আরে আমাদের বিচার ব্যবস্থায় রিফর্মের কথা বারবার বলা হয়েছে। একটা মামলা, সেটা বছরের পর বছর, বছরের পর বছর ধরে চলে, মানুষ কোর্টে গিয়ে গিয়ে তার পায়ে জুতো সুখ তোলা হয়ে যায়। দিনের পর দিন তাকে, সবচেয়ে বেশি মানুষ নির্যাতনের শিকার হয় বিচার ব্যবস্থার কাছে গিয়ে। আপনি সেলিব্রিটি হলে আপনার কেস রোজ উঠবে, আর আপনি যদি একজন সাধারণ ছাপোষা মানুষ হন, আপনার কেস কবে উঠবে তার কোনো, আইনজীবীরা পর্যন্ত মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। মমতা ব্যানার্জির দোষ, মমতা ব্যানার্জি পুজোতে 85,000 টাকা দেয়, নেবেন না টাকা, ফেরত দিয়ে দিন। কোন পুজো কমিটি টাকা নেবেন না, ফেরত দিয়ে দিন। আমাদের মতো যেসব লোক রয়েছে এনজিও করি, আমরা সেই টাকায় গরিব মানুষ, প্রত্যন্ত সুন্দরবন এলাকায়, প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষ দুর্গা পুজো কি জিনিস বোঝে না, সেখানে গিয়ে আমরা পুজো করব। আর সেইখানকার মানুষদের নতুন নতুন জামা কাপড় কিনে দেবো। যারা কলকাতা শহরে আসার সৌভাগ্য অর্জন করেনি এখনো, যারা কলকাতা শহর এখনো দেখেনি, 365 দিন যাদের বাঘ আর কুমিরের সাথে সংসার করতে হয়, ঘর করতে হয়, সেই সব মানুষদের কাছে পৌঁছে দেবো। ছেড়ে দিন, লজ্জা থাকলে আমার ফোন নাম্বার নিয়ে নিন, 7685972513, ফোন করবেন, আমাকে দিয়ে দেবেন আপনার অনুদান, আর আপনাকে সাথে নিয়ে গিয়ে সেখানে দিয়ে প্রমাণ করব আমরা কি কাজ করি। লজ্জা করা, কলকাতায় বসে গরম পেয়ালায়, চায়ের পেয়ালায় ফু দিয়ে বিপ্লব। যে মানুষগুলো কলকাতা একটা কেসে কলকাতার হাইকোর্টে এসে পায়ের জুতো শোল হয়ে যায় দিনের পর দিন, দিনের পর দিন, তার মামলা ওঠে না, তাদের জন্য জাস্টিস কোনোদিন ভেবেছেন, চেয়েছেন কোনোদিন জাস্টিস? 3.5 কোটি মামলা সারা ভারতবর্ষে পার হয়ে রয়েছে, যে মামলা শুনানি শেষ হতে হতে 150 বছর লেগে যাবে। কোনোদিন ভেবেছেন এই এত মামলা যারা করে বসে রয়েছে, সেই সব মামলার পরিণতি কি হবে? সেই মানুষগুলো, মানুষ মরে যাচ্ছে, তার মামলার ডিসিশন হয় না। শুধু নির্দিষ্ট একটা উদ্দেশ্য করে, নির্দিষ্ট একটা ব্যক্তিকে মেলাইন করার জন্য জাস্টিস চাই জাস্টিস চাই বলে সমস্ত রাস্তাঘাট অবরোধ করে এটা অসভ্যতামি করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, এই অসভ্যতামি, এই বাদরামের রাষ্ট্রীয় শক্তি, এটা রাষ্ট্রীয় শক্তির একটা কলকাঠি নাড়া, একটা গভীর ষড়যন্ত্র। আপনি এই ষড়যন্ত্রের মধ্যে নিজেকে না জড়িয়ে, আমরা আপনার অনুরাগী, আমরা আপনার সাথে ছিলাম, আপনি দল করলেও থাকবো, আপনি দল না করলেও থাকবো, আপনি মুখ্যমন্ত্রী থাকলেও থাকবো, আপনি মুখ্যমন্ত্রী না থাকলেও আপনার সাথে থাকবো। আমরা রাজনীতি করিনি, আমরা রাজনীতি, আমাদেরকে যে সমস্ত মানুষ যতজন চেনে, তারা আমাদেরকে কেউ ধান্দাবাজ বলতে পারবে না। আপনার প্রশাসনেরও একটা অফিসারও আমাদেরকে ধান্দাবাজ বলতে পারবে না। সেরকম কোনো কাজ করিনি কোনোদিন। আজকে আপনাকে দেখে আমরা এই উৎসাহটা পাই মানুষের কাজ করার। আপনি আছেন বলে আমরা উৎসাহ পাই মানুষের পাশে গিয়ে দাঁড়ান। একজন যদি কালকে বিপদে পড়ে আমার কাছে ছুটে আসে, আমি তাকে পর বলে দূরে সরিয়ে দিই না, নিজের মতো করে তাকে তার পাশে দাঁড়াবার চেষ্টা করি। তার জন্য অনেক বিপদ আসে, অনেক মানুষের আক্রোশের কারণ হই, কিন্তু তা সত্ত্বেও তাকে তার পাশে দাঁড়াবার চেষ্টা করি। তার ইন্সপিরেশন আপনি। আর সেই আপনার পদত্যাগ চেয়ে যখন রাস্তা উদ্বেলিত হচ্ছে, মানুষ উদ্বেলিত হচ্ছে, একাংশ হচ্ছে, আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি পদত্যাগ করুন,
চোখ থাকতে মানুষ চোখের মূল্য বোঝে না, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, তখন মানুষ বলবে কি ছিল আর কি হারালাম। আজকে এইটুকুই বললাম, ভীষণভাবে ইমোশনাল হয়ে যাচ্ছি, খুব বাজে লাগছে। আজকে একটা জাতীয় ক্লাবকে নিয়ে নোংরামি। আবার বলছি, মোহনবাগান ক্লাবের কর্মকর্তা আপনার বাড়ির লোক, তাকে বলুন রেজিগনেশন দিতে, মোহনবাগান ক্লাবের সাথে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে দিন। আর যদি না দেন তাহলে বুঝবো যে স্বপন ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে চক্রান্ত করছে। আর ইস্টবেঙ্গল ক্লাব সম্বন্ধে একটাই বক্তব্য থাকবে, ভাই জাস্টিসটা আরো বেশি করে চাও, ইস্টটা বাদ দিয়ে চাও, কোনো অধিকার নেই তোমাদের ইস্ট বেঙ্গল বলে দাবি করা। এটা পশ্চিমবাংলায় ইস্ট বেঙ্গল থাকবে কেন? মোহামেডান বলে একটা ক্লাব থাকবে কেন? সাম্প্রদায়িক কেন ক্লাব থাকবে? সাম্প্রদায়িক সুরসুরি ক্লাব থাকবে কেন? নাম চেঞ্জ করো, নাম চেঞ্জ করতে হবে, নইলে এবার বাঙালিরা ওই ভেজাল বাঙালি নয়, একটা বাঙালির সাথে 10টা হিন্দিভাষীকে ভিড়িয়ে দিলাম, সেই বাঙালি না, এবার এমনি বাঙালিরা রাস্তায় নামবে, এপার বাংলার বাঙালিরা রাস্তায় নামবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবে।